ভাই অতুল, পরশু থেকে তো গরমের ছুটি পড়ছে, তুই 1 মাস কি করবি ঠিক করলি? আমি তো এবার রঘুনাথপুর দাদুর বাড়ি যাচ্ছি। গ্রামের পরিবেশ দারুণ কাটাবো। তুইও চল না আমার সাথে, দারুণ মজা হবে ওখানে। শহর ছেড়ে গ্রামের মুক্ত বাতাসে কটা দিন দারুণ কাটবে। তা তো ঠিকই বলেছিস, চল তবে কটা দিন ওখানেই কাটিয়ে আসি। দিন দুয়েক পর অতুল আর নীল রঘুনাথপুরের দিকে রওনা দিল। হাওড়া থেকে ট্রেন ধরে যখন ওরা রঘুনাথপুর পৌঁছল তখন প্রায় সন্ধে নেমে এসছে। বিনোদ আগে থেকেই জানিয়ে রেখেছিল বলে ওর দাদু হেমেন্দ্রবাবু স্টেশনে উপস্থিত ছিল। যাক, তোরা একদম ঠিক সময় চলে এসেছিস। আহা, রাস্তাতে প্রণাম করতে নেই। তোরা বেঁচে থাক বাবা, অনেক বড় হ। এখন তাড়াতাড়ি চল, ভবাতান্ত্রিকের বাগানটা তাড়াতাড়ি পেরিয়ে গেলেই বাঁচি। এরপর হেমেন্দ্রবাবু, নীল আর অতুল সন্ধ্যার বুক চিরে বাড়ির দিকে চলতে শুরু করলো। আচ্ছা দাদু, তুমি এত তাড়াতাড়ি চলছো কেন? এখনো তো সেরকম রাত হয়নি। রাত না হলে কি হবে, ভবাতান্ত্রিকের বাগানটাকে নিয়েই ভয়। তুই তো এই বিষয়ে জানিস না, গ্রামের সবাই জানে। গরমের এই সময় যখন আম হয় তখন প্রতি বছর ভবাতান্ত্রিক রোজ রাতে এইখানে আম খেতে আসে। কথা বলতে বলতে ওরা তিনজন ভবাতান্ত্রিকের বাগানের পাশ দিয়ে যেতে থাকে। এমন সময় হেমেন্দ্রবাবু জোরে জোরে বলতে থাকেন, তোরা কিন্তু ভুলেও আম বাগানের দিকে তাকাস না। রাম 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 ওরে রাম। বাস, কি বড় বড় আম! আমের কি সুন্দর গন্ধ আসছে, কটা আম পেড়ে নেব। কি করছিস? ভুলে ওটা করিস না, তাড়াতাড়ি চল এখন। এরপর কিছু সময় পর অতুল আর নীল দাদুর বাড়িতে এসে উপস্থিত হয়। হাত মুখ ধুয়ে খাবার সেরে ঘরে এসে বসতেই নীল হেমেন্দ্রবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, কি বিষয় বলো তো? ওই বাগানটা নিয়ে এত ভয় পাচ্ছিলে কেন? শুধু আমি নই রে বাবা, রঘুনাথপুর গ্রামের সকলেই গরমকালের সময় যখন আম হয় তখন ওই পথে যেতে ভয় পায়। কিন্তু কারণ কি? আজ থেকে বহু বছর আগে ওই বাগানে ভবাতান্ত্রিক থাকত। ভূত প্রেত হাকিনি ডাকিনি সবাই ওর কথায় উঠত আর বসত। এমনকি রাতে ওই পথে যাওয়া অনেকেই ভবাতান্ত্রিককে কঙ্কালের সাথে কথা বলতে দেখেছে। ভবাতান্ত্রিক আম খেতে খুব ভালোবাসত। ওই বাগানের আম ওনার খুব প্রিয় ছিল। ওনার মৃত্যুর পরে গরমের এই সময় যখন আম হতো, রঘুনাথপুরের কেউ ওই বাগান থেকে আম আনতে গেলে ভবাতান্ত্রিককে আরও কিছু ভূতের সাথে আম গাছে বসে থাকতে দেখত। ভবাতান্ত্রিকের সে কি ভয়ঙ্কর চেহারা! কাউকে সে গাছের থেকে আম নিয়ে ফিরতে দিত না, সবার ঘাড় মটকে দিত। আর যারা বেঁচে ফিরত তারা সেই সব ঘটনা বলে কদিনের মধ্যেই পাগল হয়ে যেত। আচ্ছা দাদু, কেউ দিনের বেলা গিয়ে চেষ্টা করেনি? তা আবার করেনি? যে আম গাছে আম পাড়তে উঠেছে কোনো এক অদৃশ্য শক্তি ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, অথবা মাথাতে গাছের ডাল ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে। কালকে সকালেই একবার ওই বাগানের কাছে যাব। কি সব বলছিস? আমি তো এও ঠিক করে রেখেছি, কাল রাতে ওই বাগান থেকে এক ঝুড়ি আম নিয়ে রঘুনাথপুর গ্রামের সবাইয়ের ভুল ভাঙিয়ে দেব। এইসব করাটা কি ঠিক হবে? ধু, ওইসব ভবাতান্ত্রিক আর গ্যাজাখুরি গল্প। পরের দিন সকালে নীল আর অতুল ভবাতান্ত্রিকের বাগানের কাছে গিয়ে একটা বিষয় দেখে অবাক হয়ে যায়। আগের দিনের মাটিতে পড়ে থাকা একটা আমও নেই, এমনকি গাছের আমের সংখ্যাও কম হয়ে এসছে। ভাই দেখ, নিচে পড়ে থাকা একটাও আম নেই। বললাম না, নিশ্চয়ই কোনো মানুষের কাজ।
এখান থেকে চল, এখানে বেশি সময় থাকলে শয়তানটা সাবধান হয়ে যাবে। আজকে রাতে আসব। এমন সময় আম গাছটা সজোরে নড়ে উঠল। অদৃশ্য কেউ যেন তার উপস্থিতি বুঝিয়ে সাবধান করতে চাইল। শুধু তাই নয়, সজোরে কেউ একটা আম ছুঁড়ে মারল নীলের মাথায়। এটা কি হলো? শয়তানটা এখানেই কোথাও লুকিয়ে আছে। এখন কোনো আওয়াজ করিস না, চুপচাপ বাড়ি চল, রাতে আসব। দাদুকে না জানিয়ে চলে এসে কি ঠিক করলাম? তার উপর আজকের আকাশটাও ভালো নয়। আজকেই তো উপযুক্ত দিন। আকাশ ভালো নয়, এই পথে এমনিতেই কেউ আসবে না, তাই চোরকে হাতে নাতে ধরব। চল, ওই ঝোপটার পিছনে গিয়ে বসি। তখনও নীল আর অতুল ঝোপের পেছনে বসে আছে। রাত তখন প্রায় 12টা। আকাশে ঘন কালো মেঘ, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর বেশ হাওয়াও দিচ্ছে। হঠাৎ কোত্থেকে এক রাত পাখি কর্কশ আওয়াজ করে ডেকে উঠল। নীল হঠাৎ লক্ষ্য করে তাদের সামনের আম গাছ থেকে কেউ একজন নেমে আসলো এবং মাটিতে পড়ে থাকা আম চুরিয়ে নিয়ে খেতে খেতে খ্যানখ্যানে গলায় বলল, আহ, কি দারুণ খেতে, যেন অমৃত। এই মামদো, তুই গাছে আসতে লাফ দে, আমগুলি মাটিতে পড়ে ফেটে যাচ্ছে যে। আম গাছ থেকে কেউ একজন খিলখিল করে হেসে বলল, আর হবে না বাবা, ক্ষমা করে দিন। আমার তো গলাটাই নেই, এত ভালো ভালো আম আমি খেতেই পারি না। ওই দেখ চোরটাকে, বেটা এত সময় গাছে লুকিয়েছিল, যেই রাত বেড়েছে অমনি নিচে নেমে আম খাচ্ছে। ওর সাগরেদগুলো বোধ হয় সব গাছের ওপরে আছে। কিন্তু ওটা কি? ঠিকভাবে দেখাও তো যাচ্ছে না। আজকেই ওর ভবলীলা শেষ করব। টর্চ আর লাঠি তো সাথেই এনেছি, তুই আমার সাথে আয়। অতুল আর নীল টর্চ ও লাঠি নিয়ে তাদের সামনে গিয়ে বলে উঠল, এই যে চোর বাবাজি, অনেকদিন এই গ্রামের লোককে ভূতের ভয় দেখিয়ে এখান থেকে আম চুরি করে খেয়েছে, ওটি আর হচ্ছে না। এইবার তুমি আম চুরির দায় জেলে যাবেই। ওদিকে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? এদিকে মুখ ঘোরাও। আবার লাল বসন পরা হয়েছে। লাল বসন পরা শরীরটা যখন ধীরে ধীরে অতুল আর নীলের দিকে ঘুরে তাকায়, তার ভয়ঙ্কর চেহারা দেখে অতুল আর নীল কাঁপতে শুরু করে। চোখ দুটো ফাটার মতো জ্বলছে, ইয়া বড় বড় নখ, ইয়া বড় বড় দাঁত। আমার জমিতে দাঁড়িয়ে বলিস আমি নাকি চোর? আমি আম চুরি করেছি, ভবাতান্ত্রিক চোর। তোরা দিনের বেলাতেও এসেছিলি, তখন সাবধান করেছিলাম, কিন্তু আবার এখন এসেছিস। দেখ তবে তোদের কি হয়। এই বলে ভবাতান্ত্রিকের ভূত নীল আর অতুলকে লম্বা হাত বাড়িয়ে উল্টো করে আম গাছের উঁচু ডালে ঝুলিয়ে দেয়। আশেপাশের ভূতগুলি বলে ওঠে, বাবা আপনাকে চোর বলা? দুটির ঘাড় মটকে দিন। আমাকে ছেড়ে দিন, আর ভুল করবো না, আমাকে ছেড়ে দিন। ক্ষমা করে দিন বাবা, আমরা আপনাকে চিনতে পারিনি। এরপর নীল আর অতুল ধূপ করে নিচে পড়ে যায়। নীল পালা এখান থেকে, যত জোরে পারিস দৌড়া নীল, যত জোরে পারিস দৌড়া। এটাই সুযোগ, নইলে বাঁচবো না, এটাই সুযোগ। অতুল আর নীল আম বাগান থেকে ছুটতে শুরু করে। পেছন থেকে ভেসে আসতে থাকে সেই ভয়ঙ্কর হাসি। নীল দৌড়ানোর সময় একবার পেছনে তাকিয়ে দেখে ভবতান্ত্রিক নিচে দাঁড়িয়ে তার লম্বা হাত দিয়ে গাছ থেকে আম পাড়ছে এবং সে তখনও তাদের দিকেই তাকিয়ে আছে। আর আশেপাশের গাছে আরো কতগুলি ভূত যেন লাফালাফি করছে। অতুল আর নীল কোনো মতে দাদুর বাড়িতে এসে পৌঁছায়। দাদুকে রাতের কথা কিছুই জানায়নি। নীল শহরের ছেলে হলেও বুঝতে পেরেছিল যে ওই আমবাগান হলো ভবাতান্ত্রিকের ডেরা।